তাহলে আজকে টপিক পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট। পিরিয়ডিক প্রপার্টিজ এর আজকে যেটা সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। Electron affinity. So I can start with electron affinity. So very important also this is. What is electron affinity? Remember one thing, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি কে তোমরা থিঙ্ক করবা যে এটা হচ্ছে ইলেকট্রন গেইনিং এনার্জি, and it is quite opposite হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। তার মানে আয়োনাইজেশন এনার্জিটা যেমনি বলো আয়োনাইজেশন এনার্জি, ঠিক এটা হচ্ছে ইলেকট্রন গেইনিং এনার্জি। ওটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি আর এটা হচ্ছে ইলেকট্রন গেইনিং এনার্জি। তার মানে এটাও একটা এনার্জি। ইলেকট্রন অ্যাফিনিটি, দিস ইজ অলসো এনার্জি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশন কি? দ্য অ্যামাউন্ট অফ এনার্জি। So this is also amount of energy which is produced. এবার কি হবে? প্রডিউস হবে or evolve হবে, দুইভাবে বলা যায়, is produced or evolved when 1 mole of electron is accepted by 1 mole of gaseous atom. অনেক সময় এভাবে বলা আছে, আমি তোমাদেরকে বলেও রাখি, ইজ অ্যাডেড বলা আছে। তো সেটাতে আবার কি কনক্লুশনটা কিভাবে আছে যে ইজ অ্যাডেড ইন দ্য আউটার মোস্ট শেল অফ 1 মোল অফ গ্যাসিয়াস অ্যাটম, ওভাবেও বলা আছে। আমরা এভাবে বলতে পারি যে ইজ অ্যাকসেপ্টেড, আর আরেকভাবে যারা অনেক জায়গায় এটা এভাবে বলা আছে যে ইজ অ্যাডেড মানে অ্যাড করার জন্য। ওটা যেমন ইজ রিমুভ, তেমনি এটাকে বলতেছে ইজ অ্যাডেড, এরকমটা আর কি, বুঝতে পারছো? তো ইজ অ্যাডেড ইন দ্য আউটার মোস্ট শেল অফ অ্যান অ্যাটম অফ 1 মোল অফ গ্যাসিয়াস অ্যাটম, ওটা ওভাবেও বলা আছে আর এভাবেও বলা যায়। So that is accepted by 1 mole of gaseous atom is called electron affinity. ওটা হচ্ছে electron affinity. This is the definition of electron affinity, very common definition. For example, chlorine gaseous state 1 mole electron নিয়ে chloride gaseous ion form করলো, delta H is equal to minus 346 kilojoule per mole, and এই 346 kilojoule per mole হলো electron affinity. That means ক্লোরিন যখন ক্লোরাইডে কনভার্ট হয় তখন এত অ্যামাউন্ট অফ হিট প্রডিউস হয়, which is 346 কিলোজুল পার মোল। সিন্স ডেল ইজ নেগেটিভ, তার মানে এটা ইভলভ হয়, দ্যাট মিন্স এটা প্রডিউস হয়, এই কারণেই এটা নেগেটিভ। দেখো তোমাদেরকে একটা এমসিকিউর কথা বলি, হ্যাঁ। এমসিকিউটা এক্স্যাক্টলি এরকম ছিল, এটা দেয়া ছিল, দিয়ে বলছে হেয়ার ডেল্টা এইচ ইজ, এটা দিয়ে বলছে হেয়ার ডেল্টা এইচ ইজ, অপশন এ বলতেছে এলো হিট অফ রিয়াকশন, অপশন বি আয়োনাইজেশন এনার্জি, অপশন সি ইলেকট্রন অ্যাফিনিটি, এন্ড অপশন ডি বলা ছিল আর কি অপশন যেন ছিল, হিট অফ রিয়াকশন একটা অপশন ছিল, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, আরেকটা যেন কি একটা অপশন যেন ছিল, ধরো ডেলেইস, তো ডেলেইস হলে পরে ধরো হিট অফ ফরমেশন বা এরকম কিছু একটা দিলাম, হিট অফ ফরমেশনই মনে দেওয়া ছিল, তো এরকম ছিল অপশনটা, ঠিক এটা। তো এটার অ্যান্সার কি হতো? ইলেকট্রন অ্যাফিনিটি। তো যার এটা কনসেপ্ট আছে শিওর হি ক্যান ইজিলি সে যেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। সো হিট অফ রিঅ্যাকশন কেন হবে না? এই তো কথা, ঠিক না? এখানে রিঅ্যাকশনটা কোথায় হইলো? ও মানে অ্যাকসেপ্ট করলে ওটা কি রিঅ্যাকশন আকারে ধরা যাবে না? না, এটা তার একটা কমপ্লিট রিঅ্যাকশন না, ঠিক আছে। এন্ড দেখো এটা কিন্তু কনফিউজ করতে পারতো, অনেকে ভাবতো যে ডেল্টা এইচ, তো
ডেল্টা এইচ তো ডেল্টা এইচ তো হিট অফ রিয়াকশন কে রিপ্রেজেন্ট করে, ডেল্টা এইচ তো হিট অফ রিয়াকশন কে রিপ্রেজেন্ট করে, বাট এখানে কিন্তু সেটা হিট অফ রিয়াকশন কে রিপ্রেজেন্ট করতেছে না। ওকে, সো দিস ইজ ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনিশন এন্ড দিস ইজ এক্সাম্পল অফ ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, আচ্ছা এবার আসো যে ও আচ্ছা, এর আগে বলে নেই হাউ ইট চেঞ্জেস, এটা কিভাবে চেঞ্জ হয়, হাউ ইট চেঞ্জেস, তার মানে ইলেকট্রন অ্যাফিনিটি কি করে চেঞ্জ হয়, দেখো হাউ ইট চেঞ্জেস, কিভাবে চেঞ্জ হয়। তো ইলেকট্রন অ্যাফিনিটি কিভাবে চেঞ্জ হয়, লেফট থেকে রাইটে এন্ড টপ টু বটম, লেফট টু রাইট, টপ টু বটম, দ্যাট মিন্স অ্যাক্রস দ্য পিরিয়ড, অ্যাক্রস আ পিরিয়ড। পিরিয়ডে কি হয়, অ্যাক্রস দ্য পিরিয়ডে এটা কি হয় তোমরা জানো, ইনক্রিজ হয় না, ইনক্রিজেস। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড লেফট থেকে রাইটে কি হয়, ইনক্রিজ হয়। যত লেফট থেকে রাইটে যাবা ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে, ইনক্রিজ হবে। বিকজ ইলেকট্রন অ্যাফিনিটি কেন ইনক্রিজ হবে, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইনক্রিজ হয়, তো অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইনক্রিজ হয়, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইনক্রিজ হলে ইলেকট্রন অ্যাফিনিটিও কি হবে, ইনক্রিজ হবে, ইলেকট্রন অ্যাফিনিটিও ইনক্রিজ হবে। এন্ড ইন্টারেস্টিংলি আয়োনাইজেশন এনার্জিও কিন্তু ইনক্রিজ হয়, তাই না? তার মানে লেফট থেকে রাইটে গেলে আয়োনাইজেশন এনার্জিটাও ইনক্রিজ হয়, আবার অ্যাফিনিটিও ইনক্রিজ হয়। তার মানে যার আয়োনাইজেশন এনার্জি লো তার অ্যাফিনিটিও লো, যার আয়োনাইজেশন এনার্জি হাই তার অ্যাফিনিটিও হাই। এটা অনেক সময় মনে হয় যেন বোধ হয় এখানে বুঝতে কষ্ট হয় যে যার আয়োনাইজেশন এনার্জি লো তার অ্যাফিনিটিও লো, যার আয়োনাইজেশন এনার্জি হাই তার অ্যাফিনিটিও হাই। এটা কিভাবে তুমি ট্রাক করবা, এইভাবে চিন্তা করো তো, এইভাবে চিন্তা করো যেভাবে আমি বলতেছি, যে কোনো অ্যাটমের আয়োনাইজেশন এনার্জি লো, কোনো অ্যাটমের আয়োনাইজেশন এনার্জি লো, তাইলে এটা সহজে ইলেকট্রন ডোনেট করবে। সিন্স এটা সহজে ইলেকট্রন ডোনেট করবে তাহলে সহজে একসেপ্ট করবে না, তার মানে অ্যাফিনিটি লো। তাহলে কি হলো, লো ইকুয়াল টু লো হইলো না? আবার খেয়াল করো, যার আয়োনাইজেশন এনার্জি লো সে ওই অ্যাটমটা সহজে ইলেকট্রন ডোনেট করবে, সহজে ডোনেট করবে তাহলে সহজে একসেপ্ট করবে না, সহজে একসেপ্ট করবে না তাহলে অ্যাফিনিটি লো। তাহলে লো দিয়ে শুরু, লো দিয়েই তো শেষ হলো, ঠিক না? সো দ্যাট রিমেম্বার যে অ্যাফিনিটি যার লো আয়োনাইজেশন এনার্জিও লো, অ্যাফিনিটি যার হাই আয়োনাইজেশন এনার্জিও তার হাই। ফর এক্সাম্পল সোডিয়াম, আয়োনাইজেশন এনার্জি লো, অ্যাফিনিটিও লো। ক্লোরিন, আয়োনাইজেশন এনার্জি হাই, অ্যাফিনিটিও হাই। সো দ্যাট, কারণ একটা হচ্ছে ইলেকট্রন ডোনেট আর একটা ইলেকট্রন এক্সচেঞ্জ ইস্যু। তো লেফট থেকে যত রাইটে যাবা অ্যাফিনিটিও কি হবে, আয়োনাইজেশন এনার্জির মতোই ইনক্রিজ হবে। এখন তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার আয়োনাইজেশন এনার্জিতে যে আমরা কয়েকটা এক্সেপশন দেখেছিলাম ওইটা কি আর অ্যাফিনিটিতে আছে? আমি বলবো না। আয়োনাইজেশন এনার্জিতে তোমরা যে এক্সেপশন গুলো দেখছো পিরিয়ডে, সেটা অ্যাফিনিটিতে আর নো মোর। কারণটা হচ্ছে যে ওইটা যে কারণে এক্সেপশন হয়েছে সেই কারণটা তো ছিল হচ্ছে ইলেকট্রন ডোনেটের ইস্যুতে, এখন তো এক্সেপ্টের ব্যাপারে, ঠিক না? আচ্ছা, দেন হচ্ছে তোমার হলো ইন গ্রুপ, গ্রুপে ব্যাপারটা বুঝতে কষ্ট কম হয়, ঠিক না? মানে গ্রুপে চেঞ্জটা বুঝতে কষ্ট কম হয় কেন, এটা খুবই ক্লিয়ারলি বোঝা যায় যে গ্রুপে যেহেতু সাইজ অফ অ্যাটম ইনক্রিজ হয় তাহলে অ্যাট্রাকশনও ডিক্রিজ হয়, অ্যাট্রাকশন ডিক্রিজ হলে পরে অ্যাফিনিটিও ডিক্রিজ হবে, তো গ্রুপে ডিক্রিজ হবে। তাহলে পিরিয়ডে যেটা ইনক্রিজ হচ্ছে গ্রুপে ডিক্রিজ হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি এন্ড আয়োনাইজেশন এনার্জি অলসো। তাহলে এটা কিভাবে চেঞ্জ হয় লেফট থেকে রাইটে, এন্ড কিভাবে চেঞ্জ হয় এটা টপ টু বটমে। ওকে, দেখো একটা ব্যাপার সেটা হচ্ছে এরকম, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি of oxygen is positive. Second electron affinity of oxygen is positive. আচ্ছা, এবার একটু বুঝতে চেষ্টা করো, সেটা হলো তোমরা কি দেখেছো আয়োনাইজেশন এনার্জি টাইমে, আয়োনাইজেশন এনার্জি টাইমে তোমরা দেখছো যে ফার্স্ট ইলেকট্রন রিমুভ করতে যত এনার্জি দিতে হয়
সেকেন্ড ইলেকট্রন নিতে গেলে আরো বেশি এনার্জি দিতে হয়েছে। ফার্স্ট ইলেকট্রনের জন্য যত এনার্জি দিছো তার থেকে সেকেন্ড ইলেকট্রনের জন্য আরো বেশি এনার্জি দিতে হয়েছে, তারপরে আরো বেশি দিতে হতো, হয়তো দেখাইনি। তার মানে আয়োনাইজেশন এনার্জি কি হয়, একটার পর একটা ইলেকট্রন মানে 1/1 কি হয়, ইনক্রিজ হয় আয়োনাইজেশন এনার্জিতে। কিন্তু অ্যাফিনিটি কিন্তু উল্টা ঘটনা। অ্যাফিনিটিতে কি হইলো, সেকেন্ড অ্যাফিনিটি পজিটিভ হয়, ফার্স্ট অ্যাফিনিটি নেগেটিভ। তার মানে হচ্ছে যে অক্সিজেনের ফার্স্ট অ্যাফিনিটি মানে ফার্স্ট ইলেকট্রন রিমুভ করবো যখন, তখন ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে তোমরা হয়তো এখানে একটা আপত্তি বা তোমাদের একটা ঝামেলা মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কাজ করতে পারে, স্যার ডেফিনেশনে তো বলে আসছেন যে প্রডিউস হয়, ডেফিনেশনে তো বলে আসছেন যে প্রডিউস হয়, তা এটা যদি নেগেটিভ পজিটিভ হয় তার মানে সে কি হলো, অ্যাবজর্ব করলো। শোনো, অ্যাফিনিটির যে ডেফিনেশনটা তোমরা দিচ্ছ এটা হচ্ছে হলো ফার্স্ট অ্যাফিনিটি ডেফিনেশন, দ্যাট মিনস একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করার পরে যে ডেফিনেশনটা সেটা, ঠিক আছে? তো এই ডেফিনেশনটা পুরো অ্যাফিনিটিকে রিপ্রেজেন্ট করে না। তাহলে রিমেম্বার যে সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি যদি আমি ধরি মানে সেকেন্ড ইলেকট্রন নেওয়ার সময় আর কি, এটা সেকেন্ড অ্যাফিনিটি মানে হচ্ছে সেকেন্ড ইলেকট্রন নেওয়ার টাইমে যে ডেলিট হয় অক্সিজেনে সেটা পজিটিভ। অর্থাৎ অক্সিজেন যখন গ্যাসিয়াস স্টেটে ফার্স্ট ইলেকট্রন নিয়ে অক্সিজেন মাইনাস হয়, দেখো কোনো অ্যাটম যখন ইলেকট্রন ডোনেট করে 1 মোর কিংবা একসেপ্ট করে 1 মোর, সেটা কিন্তু 1/1 হয়, 1 আফটার 1 হয়, কখনোই অ্যাট এ টাইমে না। তাহলে অক্সিজেন যখন একটা ইলেকট্রন নিয়ে অক্সিজেন অক্সাইড আয়ন ফর্ম করে গ্যাসিয়াস ফর্মে যায় থাকে, তখনকার ডেলিট হচ্ছে গিয়া -121 কিলোজুল পার মোল, অর্থাৎ যা অক্সিজেনের হওয়ার কথা। তো অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে মাইনাস কত 121 কিলোজুল পার মোল। তো এটা ইলেকট্রন অ্যাফিনিটির যে ডেফিনেশন সে অ্যাকর্ডিং টু সেটাই আছে। বাট অক্সিজেন যখন আবার নেগেটিভ আয়ন, তখন আরো একটা ইলেকট্রন একসেপ্ট করবে, করে 2- আয়ন ফর্ম করবে, 2- আয়ন ফর্ম করবে। আর দ্যাট টাইম ডেলিট কত দেখো, দ্যাট টাইম ডেলিট হচ্ছে পজিটিভ, আবার সেইটাই পজিটিভ না, সেই পজিটিভ না, একবারে 814 কিলোজুল পার মোল, 814 কিলোজুল পার মোল। সামিয়া 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 আচ্ছা যাই হোক, স্যার নতুন মনে হচ্ছে। কিন্তু সামিয়া এই ব্যাচে ছিল কেউ সামিয়া নামে, ভুলে ঢুকলো না তো, আসছে না চলে গেছে, সামিয়া চলে গেছে না? স্যার চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, মানে সেটাই, মানে ওই মানে ভুলে ইয়ে করে ফেলছে, হয় না ওই যে তোমার এখন তো মনে করো জুম তো হচ্ছে মোটামুটি কমন, এন্ড অনেকে ওই যে ধরো ইয়েতে ক্লিক দেয় যে কোন কোন আইডিতে তার ক্লাস করে, তো সেটাতে হয়তো ক্লিক দিতে যায় আমার সাথে ঢুকে গেছে। আচ্ছা যাই হোক, অক্সিজেন যখন অক্সাইড হয় তখন ডেলিট হচ্ছে গিয়ে পজিটিভ, এত কত ভ্যালু সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে গিয়ে পজিটিভ। তার মানে হচ্ছে সেকেন্ড অ্যাফিনিটিটা পজিটিভ কেন। স্যার এই ডিফারেন্সটা কেন ক্রিয়েট হচ্ছে, যে এত বড় গ্যাপ মাইনাস থেকে প্লাস 814? মানে এখানে মাইনাস থেকে প্লাস হইছে সেটা আমাদের কনসার্ন, প্লাস হয়ে কত হইছে সেটা দিয়ে আমার কোনো টেনশন না। আমার কথা হচ্ছে সেটা প্লাস হইতেছে কেন, মানে প্লাস হইছে 814 হইছে, ওকে ফাইন, সেটা ঠিক আছে, কিন্তু প্লাস হইছে কেন এটাই তো এক্সপ্লেন করতে যাব। সেটার নাম এটা, সেটাকে বলা হয় শিল্ডিং এফেক্ট। এটাকে বলবা কি শুনো, এটাকে বলে শিল্ডিং এফেক্ট। এটার কারণটা হচ্ছে শিল্ডিং এফেক্ট, ঠিক আছে? এটাকে কি বলবো, শিল্ডিং এফেক্ট। তাহলে ওয়ার্ডটা নোট করে নিও, এটাকে বলে শিল্ডিং এফেক্ট, বইয়ের মধ্যে এই ওয়ার্ডটা দেয়নি। হ্যাঁ, তো এটা হচ্ছে শিল্ডিং এফেক্ট বলে। শিল্ডিং এফেক্টটা কি, সেটা হলো রিপালশন অফ ইনার repulsion of accepting electron by inner electron। এটাকে বলা হয় শিল্ডিং এফেক্ট, যদি ইজিলি তোমরা বুঝতে চেষ্টা করো। এটা নিয়ে অনেক সময় অনেক কমপ্লেক্স চিন্তা করা, অনেকে এত কমপ্লেক্সে যাওয়ার দরকার নাই। শিল্ডিং এফেক্ট কি,
শিল্ডিং এফেক্টটা হচ্ছে রিপালশন অফ এক্সেপ্টিং ইলেকট্রন, মানে যে ইলেকট্রনটা সে একসেপ্ট করতে যাচ্ছে ওরকমটা আর কি। হ্যাঁ, রিপালশন অফ এক্সেপ্টিং ইলেকট্রন বাই ইনার ইলেকট্রন, রিপালশন অফ এক্সেপ্টিং ইলেকট্রন বাই ইনার ইলেকট্রন, অর্থাৎ যে ইলেকট্রনটা সে একসেপ্ট করবে সেটা ইনার ইলেকট্রন দিয়ে কি হবে, রিপালশন হবে, ইনার ইলেকট্রনের সাথে তার কি হবে, একটা রিপালশন হবে। এটা ভেবো না যে এই 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 সময় এটা ছিল না, ফার্স্ট ইলেকট্রনের সময়ও এটা ছিল, কিন্তু ওটার এফেক্ট পড়ে নাই। ফার্স্ট ইলেকট্রনের সময়ও কিন্তু শিল্ডিং এফেক্ট ছিল, শিল্ডিং এফেক্ট থাকবে না এমনটা কখনোই না, শিল্ডিং এফেক্ট থাকবেই মোরললেস, শিল্ডিং এফেক্ট থাকবেই মোরললেস। বাট এইটা এই ইলেকট্রনের প্রথমটার জন্য ওটা মানে কোনোভাবে এটা ইয়ে হয় নাই, এক্সপোজ হয় নাই, বা এটা এফেক্টটা মানে আমরা ফিল করি নাই। কিন্তু সেকেন্ড যেটা যখন দেখলাম যে এরকম একটা ব্যাপার হয়েছে, তখন আমরা বুঝতে চাইলাম যে কেন, তখন আমরা শিল্ডিং এফেক্টটাকে এখানে মেনশন করব। তাহলে শিল্ডিং এফেক্টটা হলো রিপালশন অফ এক্সেপ্টিং ইলেকট্রন বাই ইনার ইলেকট্রন, অর্থাৎ ইনার ইলেকট্রনটা কি করে, যে ইলেকট্রনটা সে একসেপ্ট করতে যাবে সেটাকে, সেটার প্রতি তার একটা স্ট্রং রিপালশন কাজ করবে, রিপালশন কাজ করবে। এন্ড অক্সিজেন যখন মাইনাস হয়, ফরগেট শিল্ডিং এফেক্ট, কমন সেন্স দিয়ে চিন্তা করো, ফরগেট শিল্ডিং এফেক্ট, শুধু কমন সেন্সে চিন্তা করো, অক্সিজেন হুয়েন এভার মাইনাস, এখন সেই মাইনাস একটা চার্জের দিকে আরেকটা ইলেকট্রন আসতে চাচ্ছে যে কিনা অলসো নেগেটিভ হোল্ডার। তুমি চিন্তা করো, একটা নেগেটিভ চার্জ একটা নেগেটিভ ফিল্ডের দিকে আসবে, একটা নেগেটিভ চার্জ একটা নেগেটিভ বডির দিকে আসবে, আসাটা কি সহজ হবে? তো আসতেই কি পারবে? রিপালশন হবে না ওখানে? রিপালশন হবে, একটা স্ট্রং রিপালশন কাজ করবে সেখানে। সো ওই স্ট্রং রিপালশনের কারণে অক্সিজেন ওই ইলেকট্রনটা নিতে চাইবে না, মানে ধরো নিতে পারবে না বা নিতে চাইবে না, এরকম একটা ব্যাপার, অপোজ করবে এরকমটা আর কি, রিপালশনের কারণে সেটা অ্যাকসেপ্ট করতে পারবে না। তো যেই কাজটা নট ডান, শোনো, যে কাজটা নট টু বি ডান, এরকম যদি কোনো কাজ হয় যেটা অ্যাকচুয়ালি হচ্ছে নট টু বি ডান টাইপের, যেটা হতে চায় না, বাট এটা যদি হতে হয়, ঠিক আছে, তাহলে তোমাকেই এনার্জি দিতে হবে। তাহলে কি করতে হবে? দ্যাট টাইম তোমাকে কি করতে হবে? এনার্জি দিতে হবে, সো দ্যাট এনার্জি সে অ্যাবজর্ব করে। এনার্জি এই কারণে কি হয়? অ্যাবজর্ব করে, অর্থাৎ অক্সিজেন পরের ইলেকট্রনটাকে নিয়ে যখন অক্সাইড 2 ফর্ম করে, সেটা সাস্টেইন করে বা ওটাকে হোল্ড করে হচ্ছে সে এনার্জি অ্যাবজর্ব করে নেয়। বলো, শিল্ডিং ইফেক্টটা আরেকবার বোঝানো যাবে? শুনি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম যে তুমি ডিসকানেক্ট হয়ে গেছিলা। তো আসো যে আমরা যে জায়গাটাতে মানে যাচ্ছি, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড এই জিনিসগুলোই আসলে ইম্পর্টেন্ট, এন্ড দিস ইজ দ্য ডিফারেন্স অফ আদার ক্লাস বা ডিফারেন্স অফ সাম আদার ক্লাস। হয়তো দেখা যায় যে 10টা ক্লাসের মধ্যে কোনো একটা ক্লাসে এই ইস্যুগুলো আনবে, আর নয়তো অর্ডিনারি ডিসকাশন হলো ইলেকট্রন অ্যাফিনিটি কি এন্ড এক্সেপশন দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু খুব কম 10টাতে একটা ক্লাস পাওয়া যাবে যেগুলোতে এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসবে। সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি, রিমেম্বার, সেকেন্ড ইলেকট্রন অ্যাফিনিটি কেন পজিটিভ, বা অনেক সময় বলে যে ডিক্রিজ হয়। তো এটা অনেক সময় বলে যে ডিক্রিজ হয়, এটা কোন হিসেবে বলছে? অর্থাৎ প্রথমে যে এটা ওই সেন্সে বলছে যে ফার্স্টে যেখানে প্রডিউস করতেছে পরে সেখানে অ্যাবজর্ব করতেছে, ওই হিসেবে বললে ডিক্রিজ হয়। কিন্তু আসলে আমি আবার বলতেছি যে না, এটা ডিক্রিজ হওয়া বলতে অ্যামাউন্টের ডিক্রিজ না, এটা পজিটিভ হয়ে যাওয়া আর কি। তো এসো যে এটা কেন সেটা বুঝাতে যায় তোমরা একটা পয়েন্টের হেল্প নিচ্ছ, এন্ড সেই পয়েন্টটা হচ্ছে শিল্ডিং এফেক্ট। তো তুমি যদি এক্সপ্লেনেশনের সময় শিল্ডিং এফেক্টটাকে রেফার করো, তাহলে হবে কি, তুমি অনেকটা সেফ সাইডে চলে যাবা। আর শিল্ডিং এফেক্টকে রেফার করলে টিচার তখন কি হবে, শিল্ডিং এফেক্টটা দেখে বাঁচবে, ইউ নো ওয়েল, তুমি জানো, ঠিক আছে। তাহলে জাস্ট মেনশন যে বিকজ অফ শিল্ডিং এফেক্ট, এন্ড কি সেটা হচ্ছে রিপালশন অফ অ্যাকসেপ্টিং ইলেকট্রন বাই ইনার ইলেকট্রন, অর্থাৎ ইনার ইলেকট্রন যেগুলো সেগুলো কি হয়, একটা রিপালশন কাজ করে হচ্ছে অ্যাকসেপ্টিং ইলেকট্রনের উপর। এন্ড যখন অক্সিজেন মাইনাস আয়ন ফর্ম করে, তখন যখন তার দিকে একটা নেগেটিভ চার্জ ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে যায়, তখন সেখানে এই শিল্ডিং এফেক্টটাই বা এই যে স্ট্রং রিপালশনটা, মানে যে রিপালশনটা সেটা আরো স্ট্রং হয়। রিপালশন এত স্ট্রং হয় তুমি বলবা যে এটা সাচ স্ট্রং বা এতই বেশি স্ট্রং হয় যে এটা ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি বা ইলেকট্রন নেওয়াটা তার জন্য ডিফিকাল্ট হয়। এই কারণে যখন ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করে, এই ইলেকট্রন অ্যাকসেপ্ট করাটাও কিন্তু একটা বন্ডিং, ইলেকট্রন অ্যাকসেপ্ট করাটাও একটা বন্ডিং। তো এই বন্ডিং এর জন্য তখন ইলেকট্রন কি হয়, অ্যাটমটা তখন কি করে, এনার্জি অ্যাবজর্ব করে, মানে অ্যাবজর্ব করে বলে এটা পজিটিভ হয়ে যায়।
সো দ্যাট এটার কারণে এটা রিভার্স হয়ে পজিটিভ হয়ে যায়। ব্যাপারটা এরকম আর কি, জাস্ট মানে যেটা হচ্ছে যে অক্সিজেন এইখানে রিপালশন কাজ করতেছে, সেই রিপালশনটাকে ওভারকাম করার জন্য রিপালশনটাকে জাস্ট কি করতে হবে, ওভারকাম তো করতে হবে। তো ওভারকাম করার জন্য এই রিপালশনটাকে তখন এনার্জি অ্যাবজর্ব হয়। সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি of fluorine is lower than বা less than chlorine. তো কোশ্চেনটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন ইজ লেস দেন ক্লোরিন। ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন ইজ লেস দেন ক্লোরিন। ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন ইজ লেস দেন ক্লোরিন, অর ভাইস ভার্সা কোশ্চেনটা এমনও করতে পারতো যে ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন ইজ হায়ার দেন ফ্লোরিন। তাহলে it could electron affinity of chlorine is higher than fluorine, আর এখানে আছে হচ্ছে electron affinity of fluorine is less than chlorine or lower than chlorine। তাহলে যদি কোশ্চেনটা ওভাবেও হতো যে electron affinity of chlorine is higher than fluorine, তারপরেও কিন্তু অ্যানসারটা হতো বা অ্যানসারটা করতে হতো এইটা ভেবে যে ফ্লোরিনের অ্যাফিনিটি লেস কেন, কারণ ক্লোরিনের অ্যাফিনিটি মোর এটা কারণ না, ফ্লোরিনের অ্যাফিনিটি লেস এটা হচ্ছে ব্যাপার। ওকে, সো দ্যাট কোশ্চেনটা ওইভাবে হলেও অ্যানসারটা করতে হয় এই ফর্মে, ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিন ইজ লেস দেন ক্লোরিন। ওকে ফাইন, এন্ড দিস ইজ ইউ নো যে এন্টায়ার কেমিস্ট্রিতে মানে ফার্স্ট পেপারে যেটা বলতে পারো যে এই পর্যন্ত 2015 থেকে 19 পর্যন্ত 15, 16, 17, 18, 19 5 বছর না, 5 বছরের 5 বছর এই কোশ্চেন আসছে। 5 ইয়ার্স এই কোশ্চেনটা ছিল, মানে এটা হয়ে গেছে একটা কনস্ট্যান্ট কোশ্চেন। এন্ড একবার এটা আসছে বিতে, আর সববার এটা হয় সিতে নয় ডিতে আসে। এটা সিতে আসে নয় ডিতে আসে, একবার শুধু বিতে আসছে, তাও মিস করে নাই। ঠিক আছে, তো যাই হোক এটা এমন টাইপের একটা কোশ্চেন। তো আসো সেটাই এখন ডিসকাস করবো আর কি, ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন লেস দেন ক্লোরিন কেন। ফ্লোরিন গ্যাসিয়াস ফর্মে 1 মোল ইলেকট্রন নিয়ে ফ্লোরাইড আয়ন ফর্ম করবে, del H equal to minus 328 কিলোজুল পার মোল। ক্লোরিন গ্যাসিয়াস ফর্মে 1 মোল ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, ক্লোরাইড হবে, ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস 346 কিলোজুল পার মোল। শোনো, এগুলো একটু অল্প একটু এদিক সেদিক হতে পারে, এটা নিয়ে ভাইবো না যে কোনো জায়গায় দেখবে যে এটা একেবারেই অ্যাজ ইট ইজ থাকে না, হ্যাঁ কাছাকাছি আর কি। তাহলে ফ্লোরিনের অ্যাফিনিটি হচ্ছে এত এন্ড ক্লোরিনের অ্যাফিনিটি সেখানে হচ্ছে এত, তার মানে ফ্লোরিনের অ্যাফিনিটি লেস দেন ক্লোরিন, মানে ফ্লোরিন 1 মোল ইলেকট্রন নেওয়ার পরে কম প্রডিউস করতেছে দেন ক্লোরিন, কেন সেটা। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। তো হোয়াট ইউ নো, তোমরা কি জানো যে ফ্লোরিন এন্ড ক্লোরিন অ্যাটম অফ সেম গ্রুপ, অ্যাটম ইন সেম গ্রুপ, এলিমেন্ট অফ সেম গ্রুপ, তাই না? তার মানে ফ্লোরিন এন্ড ক্লোরিন আর দ্য এলিমেন্ট অফ সেম গ্রুপ, and in a group from top to bottom electron affinity decreases, but here we can see electron affinity of fluorine is less than chlorine. এগুলো হচ্ছে একটা অ্যান্সারের ইন্ট্রো বলে, ওই যে ভিডিও যারা বানায় তারা কি বলে না, ওই যে একটা ওয়ার্ড ইন্ট্রো বলে না, ভিডিও বানালে যে শুরুতে একটু ইন্ট্রো দেয়, বলে না যে এটা ইন্ট্রো, তো ওরকমটা আর কি। এটা হচ্ছে যে কোশ্চেনের ইন করার, অ্যান্সারে ইন করার এটা একটা ইন্ট্রো, এটা বলবার পরে তারপরে বলবা, তারপরে তুমি রিজনে যাবা। তো এটা রিজন এক্সপ্লেন করতে হবে ওভার দা ইলেকট্রনিক কনফিগারেশন, রিজনটা এক্সপ্লেন করতে হবে হচ্ছে ওভার দা ইলেকট্রনিক কনফিগারেশন, রিমেম্বার। তো আসো ইলেকট্রনিক কনফিগারেশন অফ ফ্লোরিন এট ফার্স্ট। ফ্লোরিন কত? 9। ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p5। ক্লোরিন which is 17, 1s2 2s2 2p6 3s2 and 3p5, এই তো। ওকে ফার্স্ট, তাহলে ফ্লোরিন এন্ড ক্লোরিন, দিস আর দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ ফ্লোরিন এন্ড ক্লোরিন। এটা হচ্ছে ফ্লোরিন এন্ড ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে,
তাহলে ইউ ক্যান সি যে ফ্লোরিনের ইলেকট্রন সেকেন্ড এনার্জি শেলে আর ফ্লোরিনের ইলেকট্রন হচ্ছে থার্ড এনার্জি শেলে। তাহলে সাইজ অফ ফ্লোরিন ইজ লেস দ্যান ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের সাইজ যেহেতু লেস, তো নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কি? মোর না? নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কি? মোর। তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন মোর হলো, তো এফিনিটি মোর হওয়ার কথা ছিল, তো না হয়ে কেন লেস হয়ে গেল? কেন লেস হয়ে গেল? তাহলে ব্যাপারটা অনেকটা এরকম না? কথার কথা, ব্যাপারটা অনেকটা এরকম না? মনে করো তার প্রাইস ছিল 100 টাকা, তার প্রাইস হচ্ছে গিয়ে 75 টাকা, ওই হিসেবে মনে করো, কথার কথা। কিন্তু কি হয়েছে, সে 50 টাকা কি হয়েছে, লস হয়েছে। তার 50 টাকা লস হয়ে যাওয়াতে, বা ডিসকাউন্ট দিচ্ছে, মনে করো ডিসকাউন্ট 50 টাকা ডিসকাউন্ট দেওয়াতে তার প্রাইস হয়ে গেছে কত, 50 টাকা। তাইলে ওইটার প্রাইস 50 টাকা হওয়াতে এই প্রাইসের চেয়ে ওই প্রাইসটা কমে গেছে। কিন্তু এখানে 75 এর প্রাইসে কিছু আসতে গেছে আমার, তার মানে ক্লোরিন কি এখানে ইস্যু? ক্লোরিন এখানে নট এন ইস্যু। আমাকে আনসার খুঁজতে হবে যে ফ্লোরিনের যে ডিজায়ার অ্যাফিনিটি সেটা কেন কমলো, রাইট? ফ্লোরিনের অ্যাফিনিটি যতটুকু ততটুকু না কেন, ডিজায়ারটা থেকে কেন কাট করা হলো বা কেন কমলো, সেটাই আমাকে খুঁজতে হবে, ঠিক না? তো এখানে আসো, তুমি যে এনার্জি, তোমার যে এনার্জিটা প্রডিউস হতো, যে অ্যামাউন্টের এনার্জি প্রডিউস হইতো, সেটা হচ্ছে যে বিকজ অফ অ্যাট্রাকশন। যে অ্যামাউন্টের এনার্জি প্রডিউস হতো সেটা হচ্ছে যে বিকজ অফ অ্যাট্রাকশন। এখন তার থেকে কম প্রডিউস হবে কেন তাহলে? তাহলে বিকজ অফ কি বলো, বলো তো কেন? যে যা প্রডিউস হইতো সেটা বিকজ অফ অ্যাট্রাকশন, কমে গেছে বিকজ অফ কি বলো? রিডিউস হওয়ার কারণ কি তাহলে? আরে বাপ, অ্যাট্রাকশনের অপোজিট কি? স্যার রিপালশনের কারণে। তো এই কথাটা আসবে না কেন? যে রেজাল্টটা হয় বিকজ অফ অ্যাট্রাকশন, সেই রেজাল্ট কমে যাওয়ার মানে কি? কেন কমবে? সেটা বিকজ অফ রিপালশন। অ্যাট্রাকশনের এফেক্টটা কমবে কখন বা কেন কমবে? রিপালশনের কারণে। তার মানে দেয়ার ইজ রিপালসিভ ফোর্স ওভার হিয়ার, এখানে কোনো একটা রিপালসিভ ফোর্স আছে, এন্ড এটা ডেফিনেটলি একটা স্ট্রং রিপালশন ফোর্স, এন্ড দিস ইজ শিল্ডিং এফেক্ট অলসো। দিস ইজ দিস ইজ শিল্ডিং এফেক্ট অলসো, এটাও শিল্ডিং এফেক্ট। তার মানে শিল্ডিং এফেক্টটা হচ্ছে তোমার রেফারেন্স, যে কোনো প্রকারের ইনার ইলেকট্রনের যে কোনো রিপালশনই হচ্ছে শিল্ডিং এফেক্ট। তো এখানেও এটা কাজ করতেছে শিল্ডিং এফেক্ট, কিন্তু এখানে শিল্ডিং এফেক্টটা কেন এত এক্সট্রিম হইলো, এটাই হচ্ছে তোমার কোশ্চেন। আগেরটাতে ফ্লোরিন নেগেটিভ হয়ে গেছিল, নেগেটিভ ফ্লোরিনের কারণে শিল্ডিং এফেক্টটা এত এক্সট্রিম ছিল। এখন কি হইলো, শিল্ডিং এফেক্টটা এত এক্সট্রিম কেন? নাও কেন শিল্ডিং এফেক্টটা এত এক্সট্রিম? শাপিং কি আচ্ছা দেখো, তাহলে কোশ্চেন হচ্ছে যে তাহলে এখন শিল্ডিং এফেক্ট এত স্ট্রং কেন? কেন এখন শিল্ডিং এফেক্টটা এত স্ট্রং? এইটা তার মানে তুমি কি খুঁজতে হবে না যে কারণটার ভিতরে, ডিপে থেকে ডিপারে যাইতে হবে না, ডিপ থেকে ডিপারে। তো তুমি আইডেন্টিফাই করতে পারছো যে এখানে কি রিপালশন আছে, এন্ড এই টাইপের রিপালশন কি কি বলে, শিল্ডিং এফেক্ট বলে। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে শিল্ডিং এফেক্ট এত স্ট্রং কেন? হোয়াট হ্যাপেন্ড হিয়ার? কি হয়েছে এখানে এত স্ট্রং কেন শিল্ডিং এফেক্টটা? এই হচ্ছে অ্যান্সারের জায়গাটা। এটার কারণটা হচ্ছে এখানে ফ্লোরিনের যে ইলেকট্রন, এটা হচ্ছে সেকেন্ড এনার্জি লেভেলে, ফ্লোরিনের ইলেকট্রন সেকেন্ড এনার্জি লেভেলে, এন্ড সেকেন্ড এনার্জি লেভেলে থাকতে পারে কয়টা ইলেকট্রন? 8টা। তার মানে সেকেন্ডের অরবিটটা কয়টা ইলেকট্রনের জন্য রিজার্ভ করা? কয়টা ইলেকট্রনের জন্য রিজার্ভ? যে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 8টা। আর আছে কয়টা? 7টা। অলরেডি 7 ইলেকট্রন। যেখানে থাকতে পারতো 8 ইলেকট্রন, সেটা এখানে অলরেডি কয় আছে? 7 ইলেকট্রন আছে। আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, না আমাদের মেয়েরা হয়তো চড়ছে কিনা জানি না, ছেলেরা কেউ কেউ চড়তে পারো। লেগুনাতে চড়ছো? লেগুনাতে রেগুলার চলে, দেখবা লেগুনা বলে যে লেগুনা চলে, এই যে তোমার হচ্ছে ফার্ম গেট থেকে মোহাম্মদপুর বা দিকাতলা থেকে হইলে পরে ফার্ম গেট, এরকম। লেগুনাতে একটা জিনিস হয়, সেটা হচ্ছে লেগুনাতে হয় কি, এই দুই পাশে দুইটা বেঞ্চের মতো থাকে, একসাথে 6 জন করে বসতে পারে। 6-6, ওরা 12 জন নেয়, 6-6 লেফট রাইটে নেয়, ওরা 6-6 করে নেয়। তো 6-6 করে নেয় যেখানে, সেখানে না এই 5 জন করে বসলেই না সবার সাথে সবার বডি লেগে থাকে।
অর্থাৎ যখন ওই সিটটাতে 5 জন বসে তখনই কিন্তু প্রত্যেকের বডি টাচ হয়ে যায়, এন্ড কখনোই ওখানে আরেকজন বসবে বলে কেউ চিন্তাও করে না যে ওখানে আরেকজন বসানো যেতে পারে, বাট ওখানে কিন্তু তারা আরেকজন বসাবেও এবং সেটা ছাড়া ওরা চলবেও না। তো যখন এমনটাই আর কি, যে লেগুনাতে এরকম যখন 5 জন বসে যায়, হ্যাঁ, যখন 5 জন বসে যায় না, তখন ধরো নতুন করে যে 6 নম্বর যে আছে সে এসে এদিক ওদিক তাকায় এবং সে দেখে যে কোনো সিট নাই, তার মানে তার উঠার আগ্রহটা কমে যায়। আবার যারা বসে আছে, হ্যাঁ, সে যদি মনে করে উঠার জন্য অ্যাটেম্পও নেয়, যারা বসে আছে তারা কি করে, একটু ধরো এটা প্রোটেক্ট করার চেষ্টা করে যেন না উঠে, কিংবা হেল্পারে বলে যে আর লোক কেন উঠাচ্ছ, কোথায় বসাবা, ঠিক না, এরকম একটা বার্গেনিং চলতে থাকে। এটা একেবারে কমন সিনারি। তার মানে হচ্ছে যে যেখানে 6 জন বসতে পারে সেখানে 5 জন বসেই মোটামুটি জায়গাটা দখল হয়ে গেছে, তার একজন নেওয়ার সময়টা কোথায় বসবে, জায়গা কই, জায়গাটা ছোট বলে এমনটা হয়েছে। ঠিক ফ্লোরিনের তাই হয়। ফ্লোরিনের হয়েছে কি, যখন যেখানে 8টা থাকতে পারে, ওটা একটা সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন, তার মানে কি এটা খুব স্মল একটা সেল, খুব ছোট একটা সেল, তো যার কারণে এই অরবিট এর মধ্যে 7টা ইলেকট্রন অলরেডি আছে, যার কারণে ইলেকট্রন ডেনসিটি এত বেশি ওখানে, ইলেকট্রন ডেনসিটিটা, যার কারণে ওই যে যখন ফ্লোরিনটা ইলেকট্রন একসেপ্ট করে ফ্লোরাইডে কনভার্ট হয়, এই ইলেকট্রনের প্রতি যত না অ্যাট্রাকশন কাজ করে, মানে অ্যাট্রাকশনটা কাজ করেই, কিন্তু সিমিলটেনিয়াসলি একটা স্ট্রং রিপালশনও কাজ করে, ওখানে একটা স্ট্রং রিপালশনও কাজ করে। এবং সেই কাজ করার কারণটা এখন বুঝতে পারছো যে কেন করতেছে, কারণটা হচ্ছে সেকেন্ড অরবিটের ক্যাপাসিটির কারণে, সেকেন্ড অরবিটের ইলেকট্রন ডেনসিটি এত বেশি, যার কারণে এমনটা হয়। এন্ড সেই রিপালশনই অ্যাট্রাকশনটাকে নিউট্রাল করে দেয়, এন্ড অ্যাট্রাকশন নিউট্রাল করে দিয়ে যেই অ্যামাউন্ট অফ এনার্জি পাওয়ার কথা ছিল তার থেকে আমি লেস পাচ্ছি। তো ভেরি সিম্পল। কিন্তু ক্লোরিনের কি এই প্রবলেম হয়? ক্লোরিনের তো থার্ড শেল, থার্ড শেলে হচ্ছে গিয়া তোমার 18 ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারে, এন্ড এটা একটা বিগ শেল, সেখানে 7 জন তো ঘুমাইতেছে, ঠিক না, আরেকজন উঠলেও টেরই পাবে না, ঠিক না, তো ওইটাতে এইরকম কোনো এফেক্ট পড়ে না। তো এই কারণেই ফ্লোরিনের অ্যাফিনিটি কম। আন্ডারস্টুড? যে ফ্লোরিনের অ্যাফিনিটিটা ডিক্রিজ হয়, এন্ড কেন ডিক্রিজ হয় সেটাই হচ্ছে কি ব্যাপার। হ্যাঁ, এই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি পার্ট। ওকে, দ্য নেক্সট ওয়ান হচ্ছে ইলেকট্রো নেগেটিভিটি। আচ্ছা, নাও হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। রিমেম্বার, ইলেকট্রোনেগেটিভিটিটা হচ্ছে একটা মোস্ট ইউজফুল ওয়ার্ড, মানে ওয়ার্ড হিসেবে এটা সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক না। ইলেকট্রন অ্যাফিনিটি কোশ্চেন হিসেবে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কোশ্চেন হিসেবে ওটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বাট নেগেটিভিটি অ্যাজ এ ওয়ার্ড এটা কিন্তু সবচেয়ে মনে হয় বেশি ইউজ হয়। দেখবা যে কথায় কথায় ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক না। কেমিস্ট্রি পড়তে গেলেই এই ইলেকট্রোনেগেটিভিটি ওয়ার্ডটা অনেক বেশি অ্যাপ্লাই করতে হয়। তো আসল সেই ইলেকট্রোনেগেটিভিটিটা কি অ্যাকচুয়ালি, ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন কি? আচ্ছা, ফার্স্ট অফ অল বলে দেই, এটা কোনো এনার্জি না। আয়োনাইজেশন এনার্জি যেমনি এনার্জি, অ্যাফিনিটি যেমনি এনার্জি, এটা কিন্তু কোনো এনার্জি না, এটা কিন্তু এনার্জি না। সো দ্যাট হোয়াট ইজ দিস? ডেফিনেশন হচ্ছে দ্য রিলেটিভ অ্যাট্রাকশন, the relative attraction, এটা একটা রিলেটিভ অ্যাট্রাকশন অফ অ্যাটমস, কার অ্যাটমের, ইন এ কোভ্যালেন্ট বন্ড, একটা কোভ্যালেন্ট বন্ডে, কিসের প্রতি? আপন বন্ড ইলেকট্রন, ইজ কল্ড ইলেকট্রোনেগেটিভিটি। এই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এটা সিম্পলি এটা একটা অ্যাট্রাকশন, এ ফর্ম অফ অ্যাট্রাকশন। The relative attraction of atoms in a covalent bond upon bond electrons is called electron negativity. For example, hydrogen chloride, it is a covalent bond. এখন ওভার ইলেকট্রন হাইড্রোজেন নিউক্লিয়াসের অ্যাট্রাকশন আছে, ওভার ইলেকট্রন ক্লোরিন নিউক্লিয়াসের অ্যাট্রাকশন আছে অলসো। তো এই যে অ্যাট্রাকশনটাই হচ্ছে গিয়ে তোমার ইলেকট্রন নেগেটিভিটি। এটাই কারো কম কারো বেশি। এন্ড নেগেটিভিটি তার হাই যার আয়োনাইজেশন এনার্জি হাই, যার অ্যাফিনিটি হাই। নেগেটিভিটি তারই লো যার অ্যাফিনিটি লো এন্ড আয়োনাইজেশন এনার্জি লো। তাহলে কি আন্ডারস্ট্যান্ড করলা? আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি,
যার হাই তো হাই, যার লো তো লো, এরকমটা। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি। আমি তো দেখো যে এই প্র্যাকটিসটা আমার খুব বেশি বোর্ডে আসতে পরে, সেটা হচ্ছে যে একটা এমসিকিউ খুব কমন, যেটা আমি অ্যাফিনিটির সময় মিস করে আসছি। সেটা হচ্ছে যে এই এমসিকিউটা সুপার রিপিট একটা এমসিকিউ, যে ইলেকট্রন অ্যাফিনিটি অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ হাইয়েস্ট, ইলেকট্রন অ্যাফিনিটি অফ হুইচ অফ দ্য ফলোইং ইজ হাইয়েস্ট, এন্ড আনসার উইল বি ক্লোরিন, নট ফ্লোরিন। ঠিক না? আনসার তখন কি হবে? ক্লোরিন হবে না তখন, কারণ ক্লোরিন তো আর হচ্ছে না, তাহলে কার হবে তাহলে সেক্ষেত্রে? ক্লোরিন। আচ্ছা, যাক ওটা পরে আসো নেগেটিভিটিতে। তাহলে এই যে অ্যাট্রাকশনটা, এটার নামই হচ্ছে নেগেটিভিটি, যেটা আয়োনাইজেশন এনার্জি যার হাই তার অ্যাফিনিটি হাই, নেগেটিভিটিও হাই। আবার যেটা লো 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 লো, তার মানে যেমন সোডিয়াম, সোডিয়ামের কথায় আসো, আয়োনাইজেশন এনার্জিও লো, অ্যাফিনিটিও লো, নেগেটিভিটিও লো, বা নেগেটিভিটিও হচ্ছে গেলে। ঠিক ক্লোরিনের দিকে আসো, হাই হাই হাই, সবকিছুই কি হাই। তো এমনটা আর কি। সো দ্যাট ইউ ক্যান সে নেগেটিভিটি যত লেফট থেকে রাইটে যাবা ইনক্রিজ হবে, টপ টু বটমে ডিক্রিজ হবে। এন্ড কারণটা সেই একই, কারণটা হচ্ছে গিয়া তোমার অ্যাটমিক সাইজ এন্ড নিউক্লিয়ার চার্জ, অ্যাটমিক সাইজ এন্ড নিউক্লিয়ার চার্জ, সেম রিজন, একই রিজন, রিমেম্বার। সো দ্যাট নেগেটিভিটিও দ্যাট থিং। কিন্তু নেগেটিভিটিতে যে জিনিসটা সেটা হচ্ছে যে, আচ্ছা একটা এক্সপ্লেনেশন আছে 2 মার্কে, এটা আবার খুব 2 মার্কের জন্য খুব পছন্দের সবার। সেটা হচ্ছে যে fluorine has highest electronegativity. Fluorine has highest electronegativity. এটা আবার 2 মার্কের জন্য বেশ আছে, যে fluorine has highest electronegativity। তাহলে এটা সিম্পলি এক্সপ্লেন করবা যে তোমরা কি জানো যে একটা পিরিয়ডে যত আমরা লেফট থেকে রাইটে যাই, সাইজ ডিক্রিজ হয়, অ্যাট্রাকশন ইনক্রিজ হয়, তো নেগেটিভিটি ইনক্রিজ হয়। তো যেহেতু ফ্লোরিন হচ্ছে গিয়া এক্সট্রিম রাইটে, তাহলে এটা নেগেটিভিটি কি হবে? হাইয়েস্ট হবে। আবার আমরা এটাও জানি যে টপ টু বটমে এটা ডিক্রিজ হতে থাকে। তো টপ টু বটমে যদি ডিক্রিজ হয়, তাহলে যেটা টপে সেটাই তো হচ্ছে গিয়ে হাইয়েস্ট, তাহলে সেই হিসেবেও ফ্লোরিন হাইয়েস্ট, ফ্লোরিন হাইয়েস্ট। তো ইন আ সেন্স ফ্লোরিনের নেগেটিভিটি হাইয়েস্ট। তার মানে কি জানো জানো, অ্যাফিনিটিতে যে এক্সেপশনটা আছে, অ্যাফিনিটিতে যে ফ্লোরিন ইজ লেস দেন ক্লোরিন, ওটা কিন্তু নেগেটিভিটিতে নাই, ওটা আবার নেগেটিভিটিতে নাই। অ্যাফিনিটিতে যেটা মানে ফ্লোরিনের অ্যাফিনিটি যেটা কমে যায় ক্লোরিনের থেকে, সেটা কিন্তু নেগেটিভিটিতে এফেক্ট করবে না, কারণ নেগেটিভিটির কোশ্চেন হলো তারা তো বন্ড করে আছে, বন্ড করে আছে। তো এখন ইলেকট্রনের প্রতি কার অ্যাট্রাকশন বেশি? সেটা ফ্লোরিনেরই বেশি, তাহলে সেখানে এক্সেপশন নাই, তাহলে ফ্লোরিনেরই নেগেটিভিটি কি হাইয়েস্ট। তো সেই ক্ষেত্রে এখন কি এটা মানে স্ট্রাকচার দিয়ে প্রুফ করা যাবে না কোনোভাবে? না, এটা প্রুফ করার কিছু নাই। তাহলে এবার আসো যে এটা লজিক দিয়ে বললেই হবে যে কেন হাইয়েস্ট। আচ্ছা, এবার আসো একটা কথা বলার বাকি আছে, সেটা হলো যে আমি একটা জিনিস জেনে রাখো একদম, আমি কোনো কথা চেষ্টা করি আমার জ্ঞানে যেন মিস না হয়, একটু পরে হলেও আবার মনে পড়ে যায়। ইনার্ট গ্যাসের ব্যাপারে বলে রাখি, ইনার্ট গ্যাসের আয়োনাইজেশন এনার্জি হচ্ছে হাইয়েস্ট ইনার্ট গ্যাসদের, অর্থাৎ আয়োনাইজেশন এনার্জি হাইয়েস্ট হইতেছে যে রাইট মোস্ট, দ্যাট ইজ ইনার্ট গ্যাসদের। কিন্তু ইলেকট্রন অ্যাফিনিটি এন্ড নেগেটিভিটি ইনার্ট গ্যাসদের জিরো ধরা হয়। আবার রিপিট করতেছি, আয়োনাইজেশন এনার্জি ওদের হাইয়েস্ট, কিন্তু অ্যাফিনিটি এন্ড নেগেটিভিটি ইনার্ট গ্যাসদের জিরো ধরা হয়, যার কারণে অ্যাফিনিটি নেগেটিভিটি বেশি হলো হ্যালোজেন গ্রুপের, যেহেতু ওদেরটা জিরো, এই কারণে হ্যালোজেন গ্রুপের এদিক থেকে হাইয়েস্ট, এই কারণে ফ্লোরিন হাইয়েস্ট। কথা বুঝতে পারছো? এবার আসো যেটা, সেটা হচ্ছে যে তোমাদেরকে ইলেকট্রোনেগেটিভিটির কিছু ভ্যালু মনে রাখতে হবে, আর তোমরা যে ভ্যালু মনে রাখবা ওগুলো হলো পাউলিং স্কেলের ভ্যালু। পাউলিং স্কেল বলতে একটা স্কেল আছে, সেই স্কেলের ভ্যালু হচ্ছে গিয়া তোমরা যে ভ্যালুগুলো জানো সেই রকম কিছু ভ্যালু তোমাদের মনে রাখতে হয়। এক হচ্ছে ফ্লোরিন কত, ফ্লোরিন হলো 4, অক্সিজেন হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট 3.5, ক্লোরিন হচ্ছে 3.1, নাইট্রোজেনেরও 3। যদিও তোমরা মানে পিরিয়ডিক টেবিলে দেখলে দেখবা যে ক্লোরিন নাইট্রোজেন দুইটাই 3 দেওয়া আছে কোথাও, অথবা 3 পয়েন্ট সামথিং, হ্যাঁ, মানে ডিফারেন্সিয়েটই করা যায় না এমন একটা অবস্থা। তারপরে আমি একটু প্লেন করে দিলাম, ক্লোরিন 3.1 দিয়ে নাইট্রোজেন একটু কমিয়ে 3 করে দিলাম। আচ্ছা, তারপরে মনে রাখার জন্য দরকার হচ্ছে 2.5 কার্বনের, মনে রাখা দরকার হচ্ছে 2.1 হাইড্রোজেনের, মনে রাখা দরকার হচ্ছে সোডিয়ামের 0.9, এই কটা একটু মনে রাখা দরকার অ্যাটলিস্ট। তাহলে
ফ্লোরিন হ্যাজ হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি হুইচ ইজ 4, অনেকটা সিজিপি এর মতো আর কি, বুঝছো, যে ফ্লোরিনের হলো 4, তারপরে সেই হিসেবে কার কত, ঠিক আছে, ফ্লোরিনের সাথে রিলেভেন্ট করে কার কত। তাহলে অক্সিজেন 3.5 পাইছে, ফ্লোরিন 3.1, নাইট্রোজেন 3, কার্বনের কমন, কারণ এই কারণে 2.5 দেখানো লাগতেছে, হাইড্রোজেন 2.1 এন্ড সোডিয়াম হচ্ছে 0.9, সোডিয়াম হচ্ছে 0.9। তাহলে ভাবতে পারো যে 1টা কার, 1 হলো লিথিয়ামের, লিথিয়াম তো অত কমন না, ঠিক না, তো লিথিয়ামের হচ্ছে 1। The next topic, melting point. মেল্টিং পয়েন্ট, স্যার এই এটা actually চ্যাপ্টার কতদিন লাগবে শেষ হইতে? মানে এই চ্যাপ্টার শেষ হইতে আজকে হচ্ছে এটা 7th ক্লাস, আর 7th ক্লাস হচ্ছে গিয়া এই চ্যাপ্টারের হাফ, আজকে এই চ্যাপ্টারের হাফ শেষ হতে যাচ্ছে আর কি, হাফ 7টা ক্লাসে যাচ্ছে, আরেকটা হাফ আছে সেখানে আরো 7টা ক্লাস যাবে, মানে ঠিক 14টা ক্লাস। এখন আজকে আমরা এটার হাফ ডান করতেছি, কথা বুঝতে পারছো, তো আজকে এটার হাফ শেষ হতে যাচ্ছে আর কি। তো এবার আসো মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট বলতে তোমরা যেটা দেখবা সেটা হলো ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট বা অর্ডার অফ মেল্টিং পয়েন্ট। ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট অথবা অর্ডার অফ মেল্টিং পয়েন্ট, এটা দেখতে যাচ্ছ আর কি। তো ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট আর অর্ডার অফ মেল্টিং পয়েন্ট আমরা কাদের দেখবো, সেটা হলো কি থার্ড পিরিয়ড এলিমেন্টের। এই ক্ষেত্রে আমরা থার্ড পিরিয়ড এলিমেন্ট যারা ওদেরটা দেখবো, থার্ড পিরিয়ড এলিমেন্টদের নিয়েই শুধু এক্সপ্লেন করবো। থার্ড পিরিয়ড এলিমেন্ট এন্ড এলিমেন্ট গুলো হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন থাকতে পারে কিন্তু দরকার নেই। ধরো এই হচ্ছে থার্ড পিরিয়ড এলিমেন্ট, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আপ টু এদেরটা এক্সপ্লেন করবো। ট্রেন্ডটা, এদের ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট, এদের ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট। তো এদের ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট এক্সপ্লেন করলে এই 3টা আর এই 4টা আলাদা এক্সপ্লেনেশন, অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের ট্রেন্ড আর সিলিকন, ফসফরাস, সালফার এন্ড ক্লোরিনের ট্রেন্ড, এই দুইটা ট্রেন্ড ডিসকাস করতে হয় আলাদা, এন্ড পরীক্ষা আসেও একসাথে আসে না, এই ট্রেন্ডটা কখনোই একসাথে আসে না, হয় সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের ট্রেন্ড এক্সপ্লেন করতে বলে, নয় সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিনের ট্রেন্ড এক্সপ্লেন করতে বলে। কারণটা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়ামের ডিপেন্ডিং ফ্যাক্টর একরকম, সেটা হলো এদের ডিপেন্ডিং ফ্যাক্টর হলো ল্যাটিস এনার্জি, এদের ডিপেন্ডিং ফ্যাক্টর হলো ল্যাটিস এনার্জি, এদের ডিপেন্ডিং ফ্যাক্টর, কারণ এরা মেটালিক বন্ড ফর্ম করে। আর এদেরটা ডিপেন্ডিং ফ্যাক্টর হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের কার মেল্টিং পয়েন্ট মোর অর লেস, কার মেল্টিং পয়েন্ট অর্ডারটা কি হবে, হায়ার অর লোয়ার, সেটা এক্সপ্লেন করতে হবে তাদের ল্যাটিস এনার্জি বা মেটালিক বন্ড দিয়ে। আর অন্যদিকে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন যারা আছে ওদেরটা এক্সপ্লেন করতে হবে হলো ভ্যান ডার ওয়ালস ফোর্স দিয়ে। তো আসো ফার্স্টে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের ট্রেন্ডটা কি। ট্রেন্ড অফ সোডিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়াম। সোডিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড অ্যালুমিনিয়ামের ট্রেন্ড কি, ট্রেন্ডটা হচ্ছে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, তার থেকে অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট হাই থেকে হায়ার, অর্থাৎ সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের মেল্টিং পয়েন্ট হাই, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়ামের মেল্টিং পয়েন্ট আরো হাই, সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম হাই, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম হাই। কেন? বিকজ হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রন লিভ করে কয়টা, এন্ড একটা প্লাস আয়ন ফর্ম করে। ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন লিভ করে, 2টা এন্ড 2 প্লাস আয়ন ফর্ম করে। অ্যালুমিনিয়াম কয়টা ইলেকট্রন লিভ করে, 3টা 3, তাহলে এন্ড কি ফর্ম করে, অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে সোডিয়াম ফর্ম করে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম ফর্ম করে ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম ফর্ম করে অ্যালুমিনিয়াম 3 প্লাস। তাহলে এটা রেসপেক্টিভলি সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস এন্ড অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়ন ফর্ম করে। করলে পরে যখন তারা মেটালিক বন্ড ফর্ম করে তখন সোডিয়ামের যে প্লাস আয়ন তার সাথে একটা ছেড়ে দেওয়া ইলেকট্রনের অ্যাট্রাকশন কাজ করে, ম্যাগনেসিয়াম 2 প্লাস তার সাথে 2টা ইলেকট্রনের অ্যাট্রাকশন কাজ করে, আর অ্যালুমিনিয়াম যখন ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন কাজ করে, তার মানে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বা কোথায় বেশি, সেটা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামে, তার
অ্যালুমিনিয়ামের পার্টে। তো অ্যালুমিনিয়াম সাইডে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনটা হাই, কারণ অ্যালুমিনিয়ামের চার্জও হাই, ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশনও হাই। তারপর ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম। তো মেটালিক বন্ডের ক্ষেত্রে যত বেশি ইলেকট্রন ডিলোকালাইজ হয়, তোমরা জেনেছো, যত নাম্বার অফ ইলেকট্রন যত বেশি ডিলোকালাইজ হয় এন্ড চার্জ সেন্ট্রাল অ্যাটমের যত বেশি থাকে, তত বেশি তাদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। আর ওই অ্যাট্রাকটিভ ফোর্সের কারণে ল্যাটিস এনার্জি বেশি হয়, আর ল্যাটিস এনার্জি যত বেশি মেল্টিং পয়েন্ট বেশি, আর যেটা অ্যালুমিনিয়ামে হাইয়েস্ট, তো রিজনটা হলো তাদের ল্যাটিস এনার্জি, কারণ তারা মেটালিক বন্ড ফর্ম করে। এন্ড মেটালিক বন্ড ফর্ম করলে মেটালিক বন্ড কত ল্যাটিস এনার্জি কখন ইনক্রিজ হয়, ইলেকট্রন যত বেশি ডিলোকালাইজ হবে আর সেন্ট্রাল অ্যাটমের চার্জ যত বেশি থাকবে। অন্যদিকে ওদের যেটা সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন যারা আছে ওদেরটা ট্রেন্ড অফ সিলিকন, ফসফরাস, সালফার এন্ড ক্লোরিন। তো এদের ট্রেন্ডটা হইতেছে সিলিকন হাইয়েস্ট, তারপরে সালফার, এরপরে ফসফরাস, এরপরে হলো ক্লোরিন। মানে জাস্ট একটু ফসফরাস আর সালফারের জায়গাটা চেঞ্জ হয়েছে, তাই না? সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আসে হচ্ছে গিয়ে সিরিয়ালে, বাট ট্রেন্ডের জায়গাটা একটু চেঞ্জ হয়েছে, সিলিকনের পরে সালফার চলে আসছে, তারপর ফসফরাস এবং শেষে ক্লোরিন। তারপর মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি কাজ সিলিকনের, মেল্টিং পয়েন্ট হাইয়েস্ট কাজ সিলিকনের, তারপর সালফারের, তারপর ফসফরাসের এবং তারপরে ক্লোরিনের। আর সেখানে ডিপেন্ডিং ফ্যাক্টর কি? ডিপেন্ডিং ফ্যাক্টর হলো তাদের ভ্যান ডার ওয়ালস ফোর্স। ডিপেন্ডিং ফ্যাক্টরটা হচ্ছে তাদের ভ্যান ডার ওয়ালস ফোর্স। তো এসো যে ভ্যান ডার ওয়ালস ফোর্স তাহলে কোথায় সবচেয়ে বেশি? সিলিকনে, তারপরে কার? সালফারে, তারপরে কার? ফসফরাসে, আর সবচেয়ে ভ্যান ডার ওয়ালস ফোর্স কার কম? সেটা হলো ক্লোরিনের। এটার কারণ কি? কারণটা হচ্ছে সিলিকন হচ্ছে এন অ্যাটম থাকে, সিলিকনে এন অ্যাটম থাকে মানে কি? তার মানে সিলিকনের একটা প্রপার্টি আছে যেটাকে বলা হয় ক্যাটেনেশন প্রপার্টি। সিলিকনের যে প্রপার্টিটা আছে সেটার নাম হলো ক্যাটেনেশন প্রপার্টি। তোমরা শুনে থাকবে অর্গানিক একটা ওয়ার্ড ছিল ক্যাটেনেশন, কার্বন 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 চেইন তৈরি করে না, ওটা হলো ক্যাটেনেশন। ঠিক সিলিকনও তাই করে, সিলিকন 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 সিলিকন, এরকম অনেক সিলিকন একসাথে থাকে, যার কারণে সিলিকন এন হয়। অন্যদিকে সালফারে থাকে সেখানে 8টা অ্যাটম। তোমরা জানো যে সালফারের ফর্মুলা কি? SH। সালফারের ফর্মুলা হচ্ছে SH। এন্ড ফসফরাসের ফর্মুলা হলো P4। ফসফরাসের ফর্মুলা হলো P4, আর ক্লোরিনের ফর্মুলা হলো Cl2। তাহলে ক্লোরিনের ফর্মুলা Cl2, ফসফরাসে P4, সালফারে SH, আর সিলিকনে হচ্ছে N। তার মানে সবচেয়ে বেশি অ্যাটম কার কাছে? সিলিকনে, তারপরে সালফারে এবং ফসফরাস এবং ক্লোরিন। তার মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি কোথায় কাজ করবে? সিলিকনে। কারণ ভ্যান ডার ওয়ালস ফোর্স কোথায় বেশি হয়? যেটার ম্যাস যত বেশি, যেটার ম্যাস যত বেশি, তাহলে বেশি অ্যাটম বেশি ম্যাস, মোর অ্যাটম মোর ম্যাস, তাহলে সিলিকনের ম্যাস সবচেয়ে বেশি, তারপর সালফারের ম্যাস, এরপরে ফসফরাসের ম্যাস, সবচেয়ে ম্যাস কম কার? ক্লোরিনের, ক্লোরিন মলিকিউলের। যার কারণে তোমার সিলিকনের মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি, তারপরে সালফার, ফসফরাস এন্ড ক্লোরিন। তার মানে এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? ভ্যান ডার ওয়ালস ফোর্স। কার বেশি? সিলিকনে। কেন বেশি? কারণ এখানে অনেকগুলো অ্যাটম একসাথে থাকে, সালফারে 8টা থাকে, 8 থাকে, ফসফরাসে 4 থাকে, ক্লোরিনে 2 থাকে। তো যত বেশি অ্যাটম দিয়ে মলিকিউল ফর্ম করে তত মেল্টিং পয়েন্ট বেশি হবে, বা বয়লিং পয়েন্টও বেশি হবে। এখানে হয়তো মেল্টিং পয়েন্ট যে বলতেছে, বয়লিং পয়েন্ট যদি বলতো একই কথা হতো। এই হচ্ছে ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট, এন্ড হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। তো রিমেম্বার, এই দুইটা স্টেজ, এদের মধ্যে আর ওদের মধ্যে ট্রেন্ড অফ মেল্টিং পয়েন্ট জানতে চাইতে পারে। রিমেম্বার, and the last topic is metallic properties. লাস্ট ট্রেন্ডটা আমরা ডিসকাস করবো সেটা হলো মেটালিক প্রপার্টিজ। মেটালিক প্রপার্টিজ, ওকে। সো মেটালিক প্রপার্টিজ এক্সপ্লেইন করবো আমরা, দ্যাট মিনস হচ্ছে মেটালিক ক্যারেক্টার এক্সপ্লেইন করবো। লেফট থেকে রাইটে মেটালিক ক্যারেক্টার কিভাবে চেঞ্জ হয়, লেফট থেকে রাইটে মেটালিক ক্যারেক্টার কিভাবে চেঞ্জ হয়। তো একটা পিরিয়ডে লেফট থেকে যত রাইটে যাব, তোমরা জানো যে সোডিয়ামের কথায় আসো না কেন, সোডিয়াম আর লিথিয়াম দিয়ে স্টার্ট করো, এনপি দিয়ে হইতেছে, ফ্লোরিন ক্লোরিন দিয়ে না। তাহলে গ্রুপ 1 কি? গ্রুপ 1টা হচ্ছে কি এক্সট্রিম হচ্ছে পজিটিভ, আর গ্রুপ 17 যেটা ওটা হচ্ছে এক্সট্রিম নেগেটিভ। তার মানে হচ্ছে গ্রুপ 1টা হলো ইউনো যে স্ট্রং মেটাল, অ্যালকালি মেটাল, আর গ্রুপ 17 সেখানে হচ্ছে কোয়াইট নন মেটাল। তাহলে একদিকে কোয়াইট মেটাল, একদিকে কোয়াইট নন মেটাল, এন্ড টু অপোজিট ক্যারেক্টার, রাইট না? তার মানে লেফটে যদি স্ট্রংগেস্ট মেটাল হয় আর রাইটে যদি স্ট্রংগেস্ট নন মেটাল হয়, তাহলে ট্রেন্ডটা কি? যে মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ হচ্ছে, মেটালিক ক্যারেক্টার
কি হচ্ছে তাহলে? ডিক্রিজ হচ্ছে। কারণ সোডিয়াম থেকে ক্যারেক্টার কার দিকে যাচ্ছে? ক্লোরিনের দিকে। তাহলে মেটাল থেকে ক্যারেক্টার কার দিকে যাচ্ছে? নন মেটালের দিকে। তার মানে মেটালিক ক্যারেক্টারের রেসপেক্টে যদি বলি, তাহলে মেটালিক ক্যারেক্টার কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে না? মেটালিক ক্যারেক্টারটা ডিক্রিজ হচ্ছে। তো মেটালিক ক্যারেক্টার যে ডিক্রিজ হচ্ছে এটা প্রুফ দিতে হয়। এটার প্রুফ দিতে হয়। আর এই প্রুফ দিতে গেলে তোমাকে প্রুফ দেওয়ার জন্য নেচার অফ অক্সাইড এক্সপ্লেন করতে হয়। কি এক্সপ্লেন করতে হয় তাদের? নেচার অফ অক্সাইড এক্সপ্লেন করতে হয়, সেক্ষেত্রে নেচার অফ অক্সাইড। তো এসব সেটাই এক্সপ্লেন করবো এখন। এটাও এক্সপ্লেন করবো আমরা থার্ড পিরিয়ড এলিমেন্ট দিয়ে। তো উইল টেক হেল্প ফ্রম থার্ড পিরিয়ড এলিমেন্ট। আমরা এটাতেও থার্ড পিরিয়ড এলিমেন্টের হেল্প নিব। এলিমেন্ট গুলো কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার এন্ড ক্লোরিন। এই হচ্ছে তার এলিমেন্ট গুলো। এন্ড থার্ড পিরিয়ড অক্সাইড, তাদের অক্সাইড কি? তোমরা জানো সোডিয়ামের অক্সাইড হচ্ছে Na2O, সোডিয়াম অক্সাইড, নরমাল অক্সাইড যেটা। হ্যাঁ, ম্যাগনেসিয়ামের অক্সাইড কি? MgO, অ্যালুমিনিয়ামের অক্সাইড কি? Al2O3, সিলিকনের অক্সাইড কি? সিলিকন ডাইঅক্সাইড। ফসফরাসের যদিও দুইটা অক্সাইড, কিন্তু আমরা ফসফরাস পেন্টাঅক্সাইড নিয়েই করি। সালফারেরও দুইটা অক্সাইড, কিন্তু আমরা সালফার ট্রাইঅক্সাইড নিলাম। ক্লোরিনের অক্সাইড হিসেবে হাইয়েস্ট এটা Cl2O7। তাহলে এগুলো হচ্ছে তাদের অক্সাইড। তাহলে সোডিয়ামের অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড, সিলিকনের অক্সাইড, ফসফরাস অক্সাইড, সালফারের অক্সাইড এন্ড ক্লোরিনের অক্সাইড। এই অক্সাইডের নেচার will help me to understand যে what is the trend of metallic character। এটা আমাদেরকে হেল্প করবে যে মেটালিক ক্যারেক্টারের ট্রেন্ড কি। কারণ তুমি বাই দিস টাইম জেনে গেছো যে মেটালিক অক্সাইড হচ্ছে গিয়া বেসিক, মেটালিক অক্সাইড হচ্ছে বেসিক, আর নন মেটালের অক্সাইড হচ্ছে অ্যাসিডিক। নন মেটালের অক্সাইড অ্যাসিডিক আর মেটালের অক্সাইড বেসিক। তাহলে আমরা যদি এই অক্সাইডের নেচার জানতে পারি, so that we can detect or we can identify যে ট্রেন্ডটা কি। ওকে, so come to the point. Number 1, sodium oxide is basic। সোডিয়াম অক্সাইড কি? বেসিক। কি করে বুঝবা বা কি করে বুঝাইয়া দিবা? সোডিয়াম অক্সাইড আর ওয়াটার মিলে কি হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম অক্সাইড এন্ড ওয়াটার কি প্রডিউস করে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সো দ্যাট কি? এটা বেসিক। এর সাথে আরেকটা রিঅ্যাকশন শো করবা যে সোডিয়াম অক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশনে সোডিয়াম ক্লোরাইড এন্ড H2O প্রডিউস হয়। তাহলে কোন একটা অক্সাইড যে বেসিক সেটা বোঝানোর জন্য পসিবল দুইটা রিঅ্যাকশন। কি? সেটা হচ্ছে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে বেস করে কিনা, অ্যালকালি প্রডিউস করে কিনা, বেস প্রডিউস করে কিনা। করছে তো। এন্ড সে অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে কিনা। হ্যাঁ, তাও করছে। তো নো ডাউট যেটা বেসিক। নাম্বার 2, এবার হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। ইট ইজ অলসো বেসিক, বাট উইকার দেন সোডিয়াম অক্সাইড। এটাও বেসিক, কিন্তু এটা সোডিয়াম অক্সাইডের চেয়ে উইক। এটাও বেসিক, বাট এটা সোডিয়াম অক্সাইডের চেয়ে উইক। কেন? আসো, কারণটা হলো এই সোডিয়াম অক্সাইডের সাথে HCl এর রিঅ্যাকশন হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে HCl এর রিঅ্যাকশন হয়ে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর ওয়াটার দেখাতে পারবা, কিন্তু এর সাথে ওয়াটারের রিঅ্যাকশন দেখাইতে পারবা না। তার মানে এটা কি দাঁড়ালো জানো? এটা যেহেতু স্ট্রং, এই কারণে এটা ওয়াটারে ডিজলভ হয়ে অ্যালকালি প্রডিউস করছে, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করছে। তার মানে যারা স্ট্রং তারা অ্যাসিড ওয়াটার দুইটার সাথে রিঅ্যাকশন করে তার অ্যাক্টিভিটি শো করতে পারে। কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে কি? ওয়াটারে ডিজলভ হয় না। ম্যাগনেসিয়াম অক্সাইড কি হয় না? ওয়াটারে ডিজলভ হয় না। তার মানে ওয়াটারে ডিজলভ হয় না, বেসিক, নট অ্যালকালাই। তাহলে কি হলো? অথচ সে কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন দেয়। তো এই রিঅ্যাকশনটাকে রিকগনিশন দিচ্ছে কি? যেটা বেস। যেহেতু সে HCl এর সাথে রিঅ্যাকশন করে, তাহলে এটা তো বেস। তো HCl এর সাথে রিঅ্যাকশন করে, তো এটা বেস। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি তার কম্পেয়ার করি, তাহলে সে ওর চেয়ে উইক। কেন? কারণ সে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তাকে শো করতে পারছে, আর ও অ্যাসিডের সাথেও পারে, ইভেন ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে নিজেকে প্রমাণ করতে পারছে। তার মানে কি? ওটা বেশি, ওটা স্ট্রং, ওটা স্ট্রং। তাহলে কি বোঝা যাচ্ছে? যে বেসিসিটি কি হলো? কমে গেল না? ডিক্রিজ হচ্ছে না? আচ্ছা, এবার আসো থার্ড কে, অ্যালুমিনিয়াম অক্সাইড। থার্ডটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড ইজ অ্যামফোটেরিক। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যামফোটেরিক, তার মানে কি? বেসিসিটি তো কমছেই,
এর সাথে কিছু আরো অ্যাসিডিটি অ্যাড হয়ে গেছে তার মধ্যে ক্যারেক্টারে, তার ক্যারেক্টারে অ্যাসিডিটি কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, তার মানে সে অলরেডি বেসিক ক্যারেক্টার থেকে বের হয়ে আসছে, অ্যাসিড ক্যারেক্টারেও চলে গেছে, তাহলে মাঝামাঝি সে এখন অ্যামফোটেরিক, যেটা কিনা বোথ অ্যাসিডিক এন্ড বেসিক, যেটা কিনা বোথ অ্যাসিডিক এন্ড বেসিক। তার মানে কি বেসিক স্ট্রং বেস, তারপর বেসিক উইক বেস, তারপরটা চলে আসছে অ্যামফোটেরিক, মানে বোথ বেসিক এন্ড অ্যাসিডিক, এটা অ্যাসিডিক বেসিক দুইটাই, সো দ্যাট এটার কারণে এটা অ্যামফোটেরিক। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যে অ্যামফোটেরিক সেটা কি করে প্রুফ হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড না বেস হিসেবে রিঅ্যাকশন করে HCl এর সাথে, বেস হিসেবে রিঅ্যাকশন করে হলো HCl এর সাথে, বেস হিসেবে রিঅ্যাকশন করে হচ্ছে HCl এর সাথে বেস। আবার এটা সিমিলটেনিয়াসলি এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও রিঅ্যাকশন করে, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও রিঅ্যাকশন করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথেও রিঅ্যাকশন করে, তার মানে ইট রিঅ্যাক্টস উইথ বোথ অ্যাসিড এন্ড অ্যালকালি, ইট রিঅ্যাক্টস উইথ বোথ অ্যাসিড এন্ড অ্যালকালি, এন্ড দিস টাইপ অফ সাবস্টেন্স হচ্ছে কি অ্যামফোটেরিক সাবস্টেন্স, দিস টাইপ অফ। এন্ড রিমেম্বার অনেক সময় এইটাই একটা কোশ্চেন হয়ে আছে যে অ্যালুমিনিয়াম থাকে স্টেমে বা অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, এন্ড আনসার করতে হয় যে এরকম কোশ্চেন যে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য অক্সাইড অফ দ্য এলিমেন্ট। তাহলে বুঝতে পারছো লার্নিংটা কতটা হেল্পফুল। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করলে এটা প্রডিউস করে সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, যেটাকে আমরা বলে থাকি সোডিয়াম অ্যালুমিনেট প্লাস ওয়াটার। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড কি করতেছে, বোথ অ্যাসিড এন্ড বেজের সাথে রিঅ্যাকশন করে সল্ট ওয়াটার প্রডিউস করতেছে, সো দ্যাট দিস ইজ অ্যামফোটেরিক। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে এই রিঅ্যাকশন গুলো অবশ্যই মেমোরাইজ করতে হবে, স্পেশালি 2 নম্বরটা কিন্তু আনইউজুয়াল একটা, না মনে থাকে না কিন্তু অনেক সময়। অ্যালুমিনিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশনে সোডিয়াম অ্যালুমিনেট এন্ড ওয়াটার প্রডিউস হয়, তাহলে এটা অ্যালুমিনিয়াম অক্সাইড, তার মানে বেসিক হয়ে অ্যামফোটেরিক। এবার আসো সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন এর পার্টে। 4 নম্বর সিলিকন ডাইঅক্সাইড ইজ অ্যাসিডিক, তার মানে এবার চলে আসছে কিসে, অ্যাসিডিকে, জাস্ট ইন করছে অ্যাসিডিকে, তাহলে কি এটা ডেফিনেটলি স্ট্রং অ্যাসিড হওয়ার কথা না, ঠিক না, কেবল তো অ্যাসিডের টিমে জয়েন করছে, তো এটা স্ট্রং না, উইক। আর সেটা যেটা উইক তার মানে ওয়াটারের সাথে এটা রিঅ্যাকশন নাই, ওয়াটারের সাথে এটা রিঅ্যাকশন নাই, আছে কার সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। কি হবে তাতে, সোডিয়াম সিলিকেট প্লাস ওয়াটার, তার মানে সে সোডিয়াম সিলিকেট আর ওয়াটার প্রডিউস করতেছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে সল্ট ওয়াটার প্রডিউস করলো, তাহলে নিজে কি অ্যাসিড, তো সিলিকন ডাইঅক্সাইড অ্যাসিডিক। নাম্বার 5 ফসফরাস পেন্টাঅক্সাইড ইজ অ্যাসিডিক, এটাও অ্যাসিডিক, তবে ওটার চেয়ে একটু স্ট্রং হবে, এবং সেটা যে স্ট্রং হবে এটার কারণটা হচ্ছে এটা ওয়াটারের সাথে রিঅ্যাকশন করবে, করে ফসফরিক অ্যাসিড প্রডিউস করবে। দেখো ফসফরাস পেন্টাঅক্সাইড ওয়াটার কি হয়, ফসফরিক অ্যাসিড, আর ফসফরাস পেন্টাঅক্সাইড আর অ্যালকালি যদি রিঅ্যাকশন করে, ফসফরাস পেন্টাঅক্সাইড প্লাস অ্যালকালি, তাহলে সেখানেই হবে অ্যাসিডের জায়গায় হবে সোডিয়াম ফসফেট হবে, যেটা ফসফরিক অ্যাসিড না হয়ে এবার হবে সোডিয়াম ফসফেট, আর সাথে হবে ওয়াটার। তার মানে কি হলো, ফসফরাস পেন্টাঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড অ্যাসিডিক ও অ্যাসিডিক, কিন্তু এ ওয়াটারের সাথে রিঅ্যাকশন করতেছে আবার অ্যালকালির সাথেও রিঅ্যাকশন করতেছে, তার মানে এটা আরো স্ট্রং অ্যাসিড, মানে অ্যাসিডিটি কি হলো, ইনক্রিজ হলো, অ্যাসিডিটি কি হলো, ইনক্রিজ হলো, ইউ ক্যান সে। তো সিলিকন ডাইঅক্সাইডের পরে ফসফরাস পেন্টাঅক্সাইডের পার্টে আসলাম না। আচ্ছা, এরপরে কে, সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইডটা এখানেই দেখাই দিচ্ছি, জায়গা আছে, হ্যাঁ। সালফার ট্রাইঅক্সাইড ইজ অ্যাসিডিক, এদের কথা চেঞ্জ হবে না, এটাও অ্যাসিডিক, ল্যাঙ্গুয়েজটা একই থাকতেছে, এটাও অ্যাসিডিক, তার মানে এটাও অ্যাসিডিক, তাহলে আগেরটাই যদি ওয়াটারের সাথে রিঅ্যাকশন করছে, এ তো করবেই, ওয়াটারের সাথে রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন হয়ে এটা সালফিউরিক অ্যাসিড প্রডিউস করবে, কি প্রডিউস করবে, সালফিউরিক অ্যাসিড। এট দ্য সেম টাইম এটাও কি হবে, অ্যালকালির সাথে রিঅ্যাকশন করবে, করে সোডিয়াম সালফেট প্রডিউস করবে, সোডিয়াম সালফেট প্লাস ওয়াটার। এখন তোমরা ভাবতে পারো যে স্যার তাইলে তো এখানে বোঝা যাচ্ছে না যে কে স্ট্রং কে উইক, পারফরমেন্স দিক থেকে এখন কি করে বুঝবো যে কে স্ট্রং কে উইক? এইটাও বোঝা যায় কিভাবে জানো, কারণ ফসফরিক অ্যাসিডের চাইতে সালফিউরিক অ্যাসিড তো স্ট্রং অ্যাসিড, এটা তো আমরা জানি যে ফসফরিক অ্যাসিডের চাইতে সালফিউরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, তাহলে ফসফরিক অ্যাসিডের যে চাইতে যদি সালফিউরিক অ্যাসিড স্ট্রং হয়, তাহলে তাদের যে করসপন্ডিং অক্সাইড সেটা স্ট্রংই হবে, রাইট ইউর, সো দ্যাট ওটা বলা লাগবে না, এটা বুঝাই যাবে। তো সালফার ট্রাইঅক্সাইড অ্যাসিডিক,
এন্ড এটা আরো অ্যাসিডিক, মোর অ্যাসিডিক। তার মানে অ্যাসিডিটি কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, বেসিসিটি থেকে বের হয়ে অ্যাসিডিটিতে আসছে এবং সেটাও গ্র্যাজুয়ালি কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। ইউনো দ্য লাস্ট ওয়ান আসবে এবার। হ্যাঁ, তোমাদেরকে দেখো দুইটা ভিডিওতে, মানে লাস্ট ভিডিওতে অ্যাটমিক সাইজ, তারপরে হলো আয়নিক রেডিয়াস এন্ড আয়োনাইজেশন এনার্জি স্পেশালি, ওইটা ওই ভিডিওতে। আর এই ভিডিওতে বাকি চারটা। তার মানে কি, পিরিয়ডিক প্রপার্টিজ যখনই তোমাদের মনে করো এক্সারসাইজ করতে হবে, পিরিয়ডিক প্রপার্টিজটা যখনই তোমাদের দরকার হবে, তখনই সিম্পলি এই দুইটা ভিডিও দেখে নিবা এন্ড নোট ডাউন করবা। এন্ড বিলিভ মি, আমি একেবারে না, যতটুকু আমি বলে দিছি এর বাইরে মানে না দেখলেও চলবে, আমি বলতে পারি। মানে এত কনক্রিট দুইটা লেকচার এর মধ্যে আছে। মানে যা দরকার, যতটুকু যাওয়া দরকার, যতটুকু যেভাবে যাওয়া দরকার, মানে যতটুকু বেস্ট পসিবল সেটা কিন্তু দেওয়া আছে। তোমরা এগুলো দেখে দেখে হেল্প পাবা পরবর্তীতে। তো দেখো এরপরে কে আসলো, লাস্ট ওয়ান, সে হলো ক্লোরিনের অক্সাইড, হলো ক্লোরিক অক্সাইড এন্ড এটা হচ্ছে ইজ অ্যাসিডিক। এটাও অ্যাসিডিক, কারণ ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ করা যাচ্ছে না, একই অ্যাসিডিক এটাও। এবং এটা তো ডেফিনেটলি ওয়াটারের সাথে রিঅ্যাকশন করবে। কথা হচ্ছে কি অ্যাসিড প্রডিউস করবে, তোমরা জেনে থাকবা এটা প্রডিউস করবে হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। ক্লোরিক অক্সাইড থেকে প্রডিউস হয় হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। দিস ইজ পারক্লোরিক অ্যাসিড, তোমরা চেনো এটা, পারক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে যদি অ্যালকালির সাথে রিঅ্যাকশন করে তাহলে কি হবে? মজার একটা ব্যাপার দেখো, যে তুমি যে অ্যাসিডটা প্রডিউস করতেছো না, ঠিক সল্টটা কিন্তু কপি হচ্ছে, ঠিক না? অ্যাসিড যেরকম HClO4, সল্টে দেয়া NaClO4, এগুলো কিন্তু টেকনিক প্লাস ওয়াটার। তার মানে এটাও একইভাবে অ্যাসিডিক। তার মানে লেফট থেকে যত রাইটে গেলাম, অ্যাসিডিটি, বেসিসিটি কমলো, অ্যাসিডিটি বাড়লো। এন্ড পারক্লোরিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডের মধ্যে সবচেয়ে স্ট্রং, ইভেন সালফিউরিক অ্যাসিড থেকে স্ট্রং হচ্ছে পারক্লোরিক অ্যাসিড। তাহলে পারক্লোরিক অ্যাসিড হচ্ছে কি সবচেয়ে স্ট্রং অ্যাসিড, সেই হিসেবে অ্যাসিডিটি এক্সট্রিমে চলে আসছে। তার মানে যত লেফট থেকে আমরা রাইটে যাচ্ছিলাম, দেখলাম যে বেসিসিটি ডিক্রিজ হয়, অ্যাসিডিটি ইনক্রিজ হয়। তার মানে মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ হয়, নন মেটালিক ক্যারেক্টারটা কি হয়, ইনক্রিজ হয়। সো দ্যাট দিস ইজ দ্য ট্রেন্ড অফ মেটালিক প্রপার্টিজ। এটাই হচ্ছে ট্রেন্ড অফ মেটালিক প্রপার্টি। কারণ এটা থার্ড পিরিয়ডে এলিমেন্ট দিয়ে তোমাদের এক্সপ্লেন করতে হবে, নট নেসেসারি টু নো দ্য আদার ট্রেন্ড। অন্য ট্রেন্ডে যাওয়ার দরকার হবে না থার্ড পিরিয়ডে, মানে বোথ দ্য মেল্টিং পয়েন্ট এন্ড মেটালিক প্রপার্টিজ। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ডিসকাশন অন পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট। এটাই হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টের ডিসকাশন, এন্ড দিস ইজ দ্য টোটাল কনসেপ্ট। ইউ নো, যত রকম পসিবিলিটি আছে সব রকম আলোচনাই চেষ্টা করছি আমি ইন করতে আর কি। হ্যাঁ, এন্ড কোশ্চেন ওরিয়েন্টেড যেটাকে বলে। তো প্লিজ বি প্রিপেয়ার।